সংসার জীবনে এত পরিমাণ কাজ থাকে যে বলার বাহিরে। আসলে কাজ কাম সারলেও মেয়েদের কোনো দাম থাকে না সংসারে। প্রত্যেকটা মেয়েদের জীবনে কোনো না কোনো অসুবিধা থাকেই। তারা সংসার করে খায়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে এসে এতটুকু মায়া মমতা থাকে না তাদের সংসারে। যখন বিয়ে শাদী করতে যায় তখন তো যায় একগাদা লোক নিয়ে ভয় করে যে বউ আনতে যাচ্ছে। তখন তো বিয়ে করার সময় ভয় করে নিয়ে আসে, কিন্তু বাড়ি নিয়ে এসে তাকে আর বউ রাখে না, আদে সম্মানে রাখে না। বলে যে মেয়ের মতো করে রাখবো, বলে যে লক্ষ্মী বউ করে রাখবো, স্বামী স্ত্রী ভালোভাবে থাকবো, কিন্তু বাড়িতে নিয়ে এসে করে একদম চাকরানি। হ্যাঁ, সে আর বৌমা থাকে না, চাকরানি হয়ে যায়। তো যত পারে কাজ এভাবেই করায় নেয়। নেওয়ার পরে যদি একটু বেলা শেষে মন পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। কিন্তু যা কেন জানি না, মা তো মাই হয়। মারা কেন, মার এত কেন রূপ থাকে, আর মাই বা কেন শাশুড়ি রূপ হয়? আসলে এটা একটা বহুত চিন্তার বিষয়। সে চিন্তার বিষয়টা আমি হব, আমার মা হবে, এরকমই যুগ যুগ ধরে চলে আসতেছে। কিন্তু আমরা জানি মা সর্বোপরি বড়। মা ডাকটাই যদি এখন শ্বশুরবাড়িতে যায় শাশুড়ি মা হয়, সে মায়ের কেন তফাৎ হয় এটাই আসলে বোঝা যায় না। নিজের মেয়েটা সর্বসুখে থাকুক, নিজের জামাই তাকে মেয়েকে সুখে রাখুক, সব সময় সোফাতে বসায় রাখুক, টেবিলে শ্বশুর শাশুড়ি খাবার দেখ, এটা অনুপ্রেরণা শাশুড়িদের মনে থাকে। কিন্তু নিজের বৌমা যদি একটু বেটার কাছে সুখে শান্তিতে খেতে চায়, এই অনুপ্রেরণাটা কারো কাছে থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আমার মনের কথাগুলো বলে নিলাম রান্না করতে করতেই। যাই হোক, আসলে সমাজে কেন এরকম, তো সমাজকে দৃষ্টিভঙ্গি বদলানো উচিত। আর আমি যেটা মনে করি, প্রত্যেকটা মা মা হওয়াই উচিত। শাশুড়ির মধ্যে তফাৎ থাকবে, সেইভাবে তফাৎ করে চললেও তফাতের মধ্যেও ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে রেষারেষি না থুয়ে সেভাবেই প্রত্যেকটা মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করা উচিত। সুখ দুঃখ নিয়েই যেহেতু মানুষের জীবন, বা বিশেষ করে মেয়েদের জীবন, সেটা আমার হতে পারে, সবার হতে পারে, সবার জীবনের সাথে মিলেও যেতে পারে, কোনো বাধা নেই। এরকমই আসলে আমাদের জীবন, দুঃখ কষ্ট দিয়েই কিন্তু মেয়েদের জন্ম হয়। মেয়েদের নিজস্ব কোনো বাড়িঘর তো আর থাকে না, এটা একটা চরম সত্য কথা। তারপরেও মেয়েরা আসে, আগে থেকে খারাপ হয়ে আসে না। শ্বশুরবাড়িতে অনেক আশা নিয়ে আসে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর যা সবার সাথে পাড়া প্রতিবেশী মিলেঝিলে থাকবে, আসলে অ্যাকচুয়ালি তা কিন্তু হয় না। এটা একটা বাস্তব জীবনের প্রতিচ্ছবি। তো আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোতে রান্নাবান্না খুব সুন্দর করে দেখানোর জন্য, তার পাকে কিছু কথা বলে নিলাম। আসলে সমাজগুলোই কিন্তু এরকমই চলছে। তো বা আর কতদিন চলবে জানি না। তো দেখা যায় যেখানে মনে হয় যে শ্বশুর শাশুড়ি, শাশুড়ি কেন মনে করে যে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি, আমি এখন শাশুড়ি, আমার সংসারে আমার দাম্ভ, আমার অধিকার, বেটার বউ তো বেটার বউ, বেটার বউ আমার কথায় উঠবোস করবে। আসলে এরকম কেন, এরকম কেন? এটা একবারও চিন্তা করে না। নিজের মেয়ে যদি অন্যের বাড়িতে যে এরকম সুখে শান্তিতে খেতে পারে, তাহলে আমার ছেলের কাছে আসলেও তার অধিকার থাকে, তারা খাবেই। কিন্তু আসলে এই সব পরিপ্রেক্ষিতে আমার ভিডিও তো নয়, হাজার হাজার প্রেক্ষাপটে এরকম ভিডিও বানাচ্ছে, চলছে। তো যাই হোক, আমিও আমার ক্ষোভ থেকে, দুঃখ থেকে, বা বাস্তব জীবন থেকে কিছু কথা বললাম। কারো জীবনের সাথে মিলে গেলে কেউ আবার মন খারাপ করেন না, বাস্তবতা মেনে নিয়ে সংসার করেন, যেহেতু আমিও করতেছি। আমি একটা সময় গ্যাসে রান্না করতাম, আমার হাতে কালি ভরবে, আমি এমনিতেই কালো মানুষ, বিশ্রী দেখাবে। তো দীর্ঘ 3 বছর 4 মাস আমি এখন কিন্তু লাকড়ির চূড়ায় রান্না করি, পাতা ঝাড় দিয়ে নিয়ে রান্না করি। তো মানুষের জীবনে এরকমই হয়। যাই হোক, শোক কথা দুঃখ সুখের মাঝে কথাগুলো কাটিয়ে গেল, আর মূল কথায় চলে আসি। আমি আগে দেখাইছি একটা মাছ রান্না করতেছিলাম, তেলাপিয়া মাছ, তার সাথে আমি ধুন্দুল আলু রান্না করব। তো সেটাই আমি দেখালাম, মাছটা কষায় উঠাই রাখি, এই যে আমি ধুন্দুল আলু দিয়ে ওই ঝোলের মধ্যেই দিলে কেন জানি না তরকারিটা খুব স্বাদ লাগে। আমাদের উত্তরবঙ্গে এরকমই রান্না হয়। তো মাছের ঝোল উঠায় রেখে, মানে মাছের ঝোল কড়াই থেকে থেকে যায়, আর মাছটা উঠায় রেখে ওর মধ্যে তরকারিটা দেওয়া হয়। তো কেন জানি না আমাদের এটা খুব পছন্দ, আমরা জন্মগতভাবেই খেয়ে আসছি। মানে জন্মের পর বুঝ হওয়া থেকেই দেখেছি এরকম করে তরকারি রান্না করে। আর আমার শ্বশুরবাড়িতে একদমই আলাদা, সম্পূর্ণ মাছ ভাজা, কাঁচা মানে ভাজা খায়, তারা কাঁচা মাছ খেতে খুব পছন্দ করে। তাও যদিও বা কেউ কাঁচা মাছ খায়, কষায় না, রান্নার শেষের মাঝামাঝি দিয়ে দেয়। আসলে এক এক ধরনের, এক এক অঞ্চলের এক এক রকম রান্না। আমি চেষ্টা করি আমার রান্নাগুলো খুব সুন্দর করে দেখানোর জন্য। তো যাই হোক, কর্মব্যস্ততার মাঝে আমি একা মানুষ, একা খাই, একা থাকি, সব রান্না দেখাতে পারি না। আবার রান্না আমার সব হয়ও না, 3 বেলা তো হয় না দূরের কথা, আমি একবার রান্না করেই 3 বার খাই।
তো আমি কিন্তু আমার রান্নাগুলো খুব সহজে দেখানোর চেষ্টা করি, কীভাবে মাছের মশলাটা কষাই নিছি, তারপরে মাছটা কীভাবে উঠায় রেখে দিছি, তারপরে ওই ঝোলের মধ্যে কী করে আমি তরকারিটুক দিয়ে দিছি সেটাও আমি দেখালাম। আমার তরকারিটাতে একটু লবণ ঝাল কম হতে পারে, সেটাও আমি ওই ঝোলের মধ্যে পুনরায় আবার একটু দিয়ে নিয়েছি। তো এইভাবে যদি সহজ উপায়ে গরিব মানুষের রান্না করে খায়, আসলে মজাও পাওয়া যায়, সহজ উপায়ে রান্নাও শেখা হয়। তো যাই হোক বন্ধুরা, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, কিভাবে আমি রান্না বান্না করি, কিভাবে আমি কাজ করি। ভিডিও মেক করা কিন্তু আসলেই সহজ কথা নয়, অনেক কষ্ট, অনেক দুঃখ সুখের মাঝে আমরা ভিডিও মেক করি। চেষ্টা করি সবাইকে বিনোদন দেওয়ার বা সহজ উপায়ে শেখার। সবাই ভিডিওগুলো দেখবেন আশা করি। আর এই দেখেন মজান কষান হয়ে যাচ্ছে। তরকারিটা যখন আমার প্রায় 80% হয়ে আসবে, ইংলিশে না বলি বাংলায় বলতেছি, মানে 100 ভাগের 80% যখন সিদ্ধ হয়ে চলে আসবে, তখন আমি কি করব, আমার এই যে রান্না করে রাখা মাছটা যে উঠায় রেখে দিয়েছিলাম, ওই মাছটা আবার আমি তরকারির উপরে দিয়ে দেব। কেননা ওই যে যখন মাছটা আমি কষাইছি ওখানেও আমি 80% করে রেখেছিলাম, আর বাকি 100% করতে গেলে তাহলে আমার তরকারির মধ্যে দিয়ে তরকারিটা আমাকে আবার জাল করতে হবে। এই জন্য আমি দেখাইতেছি যে আমার রান্নাটা কষানো তরকারির উপরে আমি মাছ দিব একটু পরে, আবার কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে আর একটু পরিমাণ সিদ্ধ হয়ে আসে। তো সেই পরিমাণে দেখেন সিদ্ধ হওয়ার পরে আমি ঢাকা চাপা খুলে মাছটা দিয়ে দিচ্ছি, আর কিছু বাটিটা ধুয়ে পানি দেব, কারণ পরবর্তী সময় আমি আর ঝোল দেব না, একই গরম পানিতে জানি আমার রান্নাটা সুন্দর পরিমাণে হয়ে আসে। তো এই যে দেখতেই পাচ্ছেন একটুখানি ঝোল দিলাম মাখা মাখা করার জন্য, যেহেতু ধুন্দুল থেকে তো পানি ওঠে, ওই জন্য পরিমাণে একটু কম দেওয়া হয়েছে। আলুটা যেহেতু আছে সেহেতু একবারে আলুর পানি টেনে নেবে, ওইভাবে আর কি ঝোল দিয়ে মাছটা রেখে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আবারও আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় রান্না করব। আপনারা হয়তো জানেন না যে ভিডিওগুলো আমরা কিভাবে মেক করি। একটা রান্না কিন্তু 1-1.5 ঘন্টা পর্যন্ত চলে, কাটা বাছা জোগাড় যন্ত্র করে নিতে অনেক সময় লাগে। সেই ভিডিওটা আমরা 8 মিনিট 3 মিনিট 4 মিনিট করি, অনেক কষ্ট হয়ে যায়। এডিটিংয়ের ব্যাপার থেকে, ভয়েস দেওয়ার ব্যাপার থাকে, সেই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কি হয়, কষ্টের সফলতা আসে না। যে কোনো রান্নাবান্না ভিডিও যদি আপনারা দেখেন শেষ পর্যন্ত দেখবেন। আমরা ওইভাবে চেষ্টা করি কন্টেন্ট তৈরি করতে গেলে, যে পুনরায় ভিডিওটা দেখে একটা আপু কীভাবে ভিডিও মেক করতেছে, তার রান্নাটা ওইভাবেই আমি পরবর্তী সময় রান্না করে খেয়ে দেখব মজা লাগে কিনা। আসলে প্রত্যেকটা মানুষই এরকম, বিশেষ করে মেয়েদের রান্নাবান্না পছন্দ। তো যাই হোক, আমার মতো কার কার রান্নাবান্না পছন্দ তারা একটু ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমি যে গল্পগুলো আগে বললাম ভিডিওর শুরুতেই, সেই গল্পগুলো জীবনের সাথে কারো যদি মিলিয়ে যায় তাহলে অবশ্যই কোনো দুঃখ কষ্ট পাবেন না। বিশেষ করে মানিয়ে গুছিয়ে দুঃখ কষ্টের মাঝে সংসার করতে হবে। মেয়েদের জীবন এরকমই, মেয়েদের নিজস্ব কোনো বাড়িঘর দুয়ার থাকে না, সেটা কিন্তু সবাই জানে। তো যাই হোক, স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি যেই বাড়ি বলেন না কেন, সন্তানের বাড়ি, ওই বাড়িতেই আসলে আমরা পরগাছা হয়ে বেঁচে থাকি। তো যাই হোক, কথায় কথায় গল্পে গল্পে আমার রান্নাটা কিন্তু একদমই শেষ হয়ে গেছে। দেখেন মাখা মাখা হয়ে গেছে। খোদা হাফেজ।